আগামীকাল কলকাতা হাইকোর্টে সেকেন্ড হিয়ারিং হতে চলেছে যে ডাক্তার অভয়ার যে মৃত্যু এবং ধর্ষণ এবং হত্যা রহস্যের সমাধানের উদ্দেশ্যে। আমরা সকলেই এটা জানি এবং সেই পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিওতে আমি এটাই বলতে এসেছি যে আপনাদের অনেকেরই মনের মধ্যে প্রশ্ন রয়েছে যে এক্স্যাক্টলি কি হতে চলেছে, হাইকোর্ট কি পদক্ষেপ নিতে চলেছে, ঠিক কি জানতে চাইতে পারে তারা, সিবিআই এর কাছে তারা কি প্রশ্নগুলি সামনে রাখতে পারে। আপাত দৃষ্টিতে আমরা দেখেছি যে এর আগের যে হিয়ারিং হয়েছে তাতে কি জানতে চাওয়া হয়েছে, খুব সামান্যই কিছু আলোচনা হয়েছে, সেই অর্থে বেশি পয়েন্ট নিয়ে আলোচনা করেননি বা করা সম্ভব হয়নি। সেই কারণগুলি আমি এখানে বলবো, ডিটেলে বলার চেষ্টা করব একটু হলেও, যে কেন কি প্রশ্ন করা হয়েছে এবং তার উত্তর কেন সঠিকভাবে দিতে পারেনি সিবিআই। এই প্রসঙ্গে ডিটেলে আমি কিছু বলার চেষ্টা করব। যাই হোক, সবটা বলবো এই বিষয়ে। তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। কথাটা হচ্ছে যে আগামীকাল এই যে শুক্রবার বেলা 3:30 বিকেল 3:30 সময় কলকাতা হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্বিতীয়বারের মতন যে কেসটা উঠতে চলেছে, ডাক্তার অভয়ার যে ধর্ষণ এবং মৃত্যুর তদন্ত, নতুন করে যেটা আমরা জানি যে অভয়ার প্যারেন্টস যারা বাবা এবং মা, তারা এই কেসটা সুপ্রিম কোর্ট যে সুমোটো করে নিজেদের হাতে নিয়েছিলেন, সেখান থেকে কলকাতা হাইকোর্টে ট্রান্সফার করে নিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদেরকে সেরকমটাই নির্দেশ দেওয়া হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল এটাই যে যদি সুপ্রিম কোর্ট আদেশ দেন বা পারমিশন দেন তাহলে কলকাতা হাইকোর্ট এই কেসটা শুনতে রাজি আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ক্ষেত্রে প্রশ্ন অনেক রয়েছে, যেমন রাজ্যের পক্ষ থেকে যে আইনজীবী ছিলেন তিনি একটা প্রশ্ন রেখেছেন হাইকোর্টের সামনে যে এই কেসটা তো ক্লোজার অলরেডি হয়ে গেছে, ক্লোজার হয়ে গেছেই বলা যায়, কারণ শিয়ালদা লোয়ার কোর্টে এই কেসের শুনানি হয়ে যে একজন মাত্র আসামি যে ছিল সঞ্জয় রায়, সে সাজাপ্রাপ্ত হয়ে গিয়েছে, লাইফ সেন্টেন্স হয়েছে, সে আজীবন কারাদণ্ড তার পরিপ্রেক্ষিতে রাজ্য যেমন আবার হাইকোর্টে একটা মামলা দায়ের করেছে যে কেন তার ফাঁসি হবে না, আজীবন কারাদণ্ড হবে, তেমনি শোনা যাচ্ছে তার পক্ষ থেকেও আবার অ্যাপিল করা হয়েছে যাতে তার এই কারাদণ্ডটাও না হয় বা সে মুক্তি পেতে পারে। এবং আমরা জানি প্রতিটি আসামি প্রতিটি ক্ষেত্রেই আসামিই থাকে, অভিযুক্ত, কিন্তু সে আসামি হিসেবে ততক্ষণ তাকে মানা যাবে না যতক্ষণ তার সাজা প্রাপ্তি না হয়। তো লোয়ার কোর্টে সাজা প্রাপ্তি হলে সে ডেফিনেটলি হাইকোর্টে কেসটা ওপেন করাতেই পারে, আবার সেগুলো আলাদা প্রশ্ন। কিন্তু এই যে মামলাটা উঠেছে, এই মামলাটা মূলত ছিল অভয়ার যে বাবা মা, তার অভিভাবকরা কোর্টের কাছে জানতে চাইছেন যে কোর্ট যে দায়িত্ব সিবিআইকে দিয়েছিল, যে কাজের জন্য তাদেরকে অ্যাপয়েন্ট করা হয়েছিল, সেই কাজে তারা কি করতে পেরেছে। হ্যাঁ, এটা ঘটনা যে শিয়ালদা লোয়ার কোর্টে এটার বিচার হয়ে একজন মাত্র আসামিকে, যে সঞ্জয় রায় যার নাম, তাকে দণ্ডও দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন যেগুলো হাইকোর্ট এখন সিবিআইয়ের সামনে কালকে রাখতে চলেছেন ডিটেলে, সেগুলো হচ্ছে, এক তো তাদের কেস ডায়েরি জমা দিতে বলা হয়েছে গত সোমবার যখন হিয়ারিংটা প্রথমবার হয়েছে। পরবর্তী তাদেরকে বলা হয়েছে যে আরও অনেকগুলো প্রশ্ন তাদের সামনে রাখা হয়েছে এক এক করে। যেমন, আপনারা কি মনে করেন যে এটা কেউ এককভাবে ঘটনা ঘটিয়ে থাকতে পারে? এই ধর্ষণ কি গণধর্ষণ? যে বিএনএস যে আইনটা আছে 70 নম্বর ধারা বিএনএসের, সেই অনুযায়ী আপনারা কি এটাকে গণধর্ষণের কেস বলে মনে করছেন? যদি মনে করেন তাহলে এই প্রসঙ্গে আপনারা কি করেছেন? এই সমস্ত মোটা প্রশ্ন যেগুলো, সেগুলো তো আছেই। এছাড়াও পরবর্তীকালে এই প্রশ্নের তারা যে উত্তর দেবেন, তাছাড়াও যে কেস ডায়েরি তলব করা হয়েছে তার মধ্যে ডিটেলে সমস্ত কিছু লেখা হয়েছে, যে তদন্ত কিভাবে কোন পথে এগিয়েছে, তারা এক্স্যাক্টলি কি তদন্ত করেছেন, তারা কাকে জেরা করেছেন, কাকে জেরা করেননি, করা উচিত ছিল কিন্তু করেননি। এই প্রশ্নগুলো কিন্তু হাইকোর্ট সিবিআই এর সামনে রাখতে চলেছে। ডিটেলে তাদেরকে সন্তোষজনক উত্তর দিতে বলা হয়েছে। প্রতিটি প্রশ্ন যেগুলো তাদের সামনে আসবে, যে গত 7 মাস ধরে তারা তদন্তভার পেয়েছেন, ঘটনা ঘটার মাত্র 5 দিনের মাথায় কলকাতা পুলিশ থেকে ট্রান্সফার হয়ে যায় তাদের হাতে, যেটা কোর্টই ট্রান্সফার করে দেয় তাদের হাতে, যে মনে করা হয় এই এজেন্সি সবচেয়ে ভালো এই ধর্ষণ এবং হত্যা রহস্যের সমাধান করতে পারবে, যেটাকে কিনা প্রথমে কলেজ কর্তৃপক্ষ, আরজিকর কলেজ কর্তৃপক্ষের দ্বারা এটাকে যে আত্মহত্যার ঘটনা বলে চালানোর একটা চেষ্টা করা হয়েছিল। প্রথমে একরকম বলা হয়েছিল তার বাবা মাকে, পরের বার অন্যরকম বলা হয়েছিল, তৃতীয়বার অন্যরকম বলা হয়েছে, লাস্টের বার তৃতীয়বার কিন্তু বলা হয়েছিল হ্যাঁ আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে। কথাটা হচ্ছে 3 জন 3 রকম বলেছিলেন এবং তাদেরকে জেরা করা হয়েছে কিনা। যে ভদ্রমহিলা বলেছিলেন
তাকে কি জেরা করা হয়েছে? আমরা যতদূর জানি করা হয়নি। এরকম বহু আছে যে যারা সেই রাত্রে ডিউটি রোস্টারে যাদের ডিউটি ছিল তাদেরকে কি জেরা করা হয়েছে? তাদেরকে একবারও ডাকা হয়েছে? আমরা জানি যে এখনও একবারও ডাকা হয়নি। এরকম বহু ডাক্তার রয়েছেন, নার্স রয়েছেন, এরকম এখনও অনেকে রয়েছেন। এবং গতকাল সিবিআইয়ের আধিকারিকদের একটি মিটিং হয়েছে আমরা জানি, তাতে জানি না তাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা হয়েছে এবং তারা তাতে কী সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তারা আদৌ কতটা তদন্ত করেছেন এইবারে আমরা হয়তো এক এক করে জানতে পারবো। এবং সবচেয়ে বড় কথা যেটা জানানোর বিষয়, যে যদি অনেকেরই আমার কাছে এটা প্রশ্ন, আমার এর আগের ভিডিও যেটা করেছি সেখানে অনেকে প্রশ্নটা কিন্তু তাদের মনে এসেছে যে যদি মানে এখানেও কি সমাধান হবে না ওই রকমভাবেই ডিলে হতে থাকবে কেসটা। মূলত অভয়ার বাবা মায়ের যে দাবি সেটা হচ্ছে কেসটা কেন ডিলে হচ্ছে, এরকম কতদিন ধরে ডিলে হতে থাকবে, তাদের মেয়ে বিচার পাবে কবে, আর কবে বিচার আর কবে পাবে? ঠিক কথা, 7-8 মাস কেটে যাওয়ার পর একই তো তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেইটাও প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়েছে তাদেরকে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে আপনারা কি মনে করেন, আর যদি মনে করেন তাহলে আপনারা কি মানে তদন্ত করেছেন এবং তার রিপোর্টগুলো কোথায়, সমস্ত চাওয়া হয়েছে। এবং এটা বোঝাই যাচ্ছে কিছুই জমা দেওয়া হয়নি হাইকোর্টে। তো এই প্রশ্ন, এরকম 54টি প্রশ্নের একটি প্রশ্নমালা যেটা অভয়ার বাবা মা রেখেছে হাইকোর্টের সামনে, তারা কোর্টের কাছে আনসারগুলো তারা কোর্টের কাছে চান, তারা কোনো সিবিআই বা এরকম কারুর কাছে চান না। তো কোর্টকে যেহেতু দিতে হবে আনসার, এবং সেটা করতে হলে সিবিআইকেই জিজ্ঞাসা করতে হবে, কারণ সিবিআই ছিল দায়িত্বপ্রাপ্ত এজেন্সি। ঠিক কথা। এবং আমরা জানি যে একটা সময়ের পরে তদন্ত মাঝপথে কেন জানা নেই, হঠাৎ করে বন্ধ হয়ে গেল এবং অ্যাজ সাচ কোনো তদন্ত হলোই না। এবং তারা সেই মানে মতামতেই শিলমোহর লাগালো, যেটা কিনা কলকাতা পুলিশ থেকেও বলা হয়েছিল। ঠিক যা কথা যেভাবে বলা হয়েছিল, এক্স্যাক্ট অনেক তদন্তর নামে অনেক প্রহসন চলার পর আমরা দেখলাম একই কথা আবার তারা শিলমোহর লাগিয়ে দিয়ে বললেন হ্যাঁ আর কাউকে দোষী মনে হচ্ছে না, একেই একাদোষী মনে হচ্ছে। এবার হাইকোর্টের সামনে তাদের সামনে যখন সেম প্রশ্ন আবার রাখা হবে, একই প্রশ্নগুলি বারবার রিপিট হবে, তখন কিন্তু তাদেরকে প্রশ্ন করা হবে যে কেন আপনাদের এটা মনে হচ্ছে, কেন আপনাদের ওটা মনে হচ্ছে না, আপনারা এই বিষয়টা কি তদন্ত করেছেন, এইরকম অনেকগুলি প্রশ্ন। তার কিছু আমি এক্সাম্পল, এখন উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেমন আমরা দেখেছি যে সেমিনার হল হচ্ছে প্লেস অফ অকারেন্স, এটা বলা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছিল। অভয়ার বাবা মায়ের বয়ান অনুযায়ী সেখানে 3বার চাদরের রং বদলে গেছে। এবং হ্যাঁ, আমরাও যারা মানে রেগুলার খেয়াল রাখছিলাম, নিউজ রিলগুলো দেখছিলাম, আমরাও খুব অবাক হয়ে গেলাম। তাই তো সকালে ছিল লাল, তারপর প্রথমে শোনা গেল লাল, যেটা দেখাও গেল, তারপরে হয়ে গেল নীল, তারপরে হয়ে গেল সবুজ। এরকমভাবে চাদরের রং কেন বদলাতে থাকলো, এটা আমাদের প্রশ্ন ছিল। তো এটা একটা প্রশ্ন গেল যে এইভাবে সেমিনার হল কিভাবে চাদরের রং বদলালো, এটা প্রশ্ন উঠতে পারে, আমি জানি না, এটা আন্দাজ যে উঠতে পারে, ওঠা উচিত। তারপর কথা হচ্ছে যেটা সবচেয়ে ভাইটাল কোয়েশ্চেন, যে সকালবেলায় যখন অভয়ার মৃতদেহ আবিষ্কার হলো, সেমিনার রুমেই আবিষ্কার হলো এবং ধরে নেওয়া হলো বা বলা হলো, বা হয়তো আমি জানি না ময়নাতদন্তের রিপোর্টে কি লেখা হয়েছে, হয়তো লেখা হয়েছে যে প্লেস অফ অকারেন্স সেমিনার হল। সেক্ষেত্রে সেই প্লেস অফ অকারেন্সটা ঘিরে ফেলার কথা, কর্ডন করে দেওয়ার কথা। আমরা কোনো কর্ডন দেখতে পাইনি, কারণ পুরোটাই আমরা পরবর্তীকালে দেখতে পেয়েছি যখন প্রচুর লোকের সমাগম। একটা ডেড বডি এইভাবে পাওয়া গিয়েছে, সেখানে এত লোক কী করছিল? এই জন্যই বলা যে পরবর্তীকালে আমাদের যে অনেক দেখেছি পুলিশ কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইত্যাদি অনেকে এসে একজন মহিলা পুলিশ যে আইপিএস যিনি ছিলেন, আমি নামধাম নিচ্ছি না, আপনারা সবাই জানেন, তো এত নামধাম নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, যেহেতু নিউজ রিল আমরা সবাই দেখেছি সেই সময়। কথা হচ্ছে তিনি কিন্তু খুব পরিষ্কার করে এরকম চেহারার ওপর গোল গোল করে সেই প্লেস অফ অকারেন্সে যাদের দেখা যাচ্ছে তাদের ছবি দেখিয়ে কাউকে বলছেন ইনি ফরেন্সিকের লোক, কাউকে বলছেন যে এই ইনকুইস্টিক হচ্ছে, সেজন্য এই সমস্ত নানান কাজ দেখিয়ে এদের দেখানো হয়েছে এরা প্রত্যেকে কাজ করতে এসছেন। ঠিক তো, ঠিক বলছি? হ্যাঁ, মানে কয়েকদিনের মাথায় এগুলো জানা গেছিলো, তো তিনি ওগুলো বুঝিয়ে ছেড়ে দিলেন। কিন্তু এটা কিন্তু পরবর্তীকালে বেশ ভালো রকম আবিষ্কৃত হয়ে গেছে উত্তরবঙ্গ লবি যেটাকে বলা হয়, আমি নামধাম নিতে চাইছি না, সেখানকার অনেকজন ডাক্তার ওই সকালবেলা সকাল 9টার মধ্যে প্রত্যেকে, তারা কেউ কুচবিহার, কেউ জলপাইগুড়ি, এরকম বিভিন্ন, কেউ শিলিগুড়ি, এরকম জায়গার ডাক্তার, সেই সব সরকারি হসপিটালের, তারা ওই সকাল 9টার মধ্যে ওখানে এসে হাজির, একদম সুটেড বুটেড। কীভাবে এবং কেন তারা প্লেস অফ অকারেন্সে করছিলেন কি, এবং জায়গাটা কেন কর্ডন করা হয়নি। সবচেয়ে বড় কথা যে উত্তরবঙ্গ লবি আমরা জানি যে বিভিন্ন দুর্নীতি ইত্যাদি ক্ষেত্রে এবং খুব স্ট্রং লবি শোনা যায়, সেক্ষেত্রে এরা এই উত্তরবঙ্গের ডাক্তাররা, এবং এরা শোনা যায় যে বিভিন্ন মানুষের নাম এসেছে, বিভিন্ন হোমরা চোমরা লোক তাদের খুব ঘনিষ্ঠ, এবং এরা খুব পাওয়ারফুল বলে জানা যায়। তো এরা ওই প্লেস অফ অকারেন্সে করছিলেন কি, এক্স্যাক্টলি হোয়াট ওয়াজ দেয়ার রোল, এইটা জানা কিন্তু সকলেরই ইচ্ছা রয়েছে, এটা আমার একার ইচ্ছা নয়। যত দর্শক আজ অবধি
দেখেছেন শুনেছেন, যারা রাত জেগেছেন, রাতের পর রাত, মাসের পর মাস, ইনফ্যাক্ট যারা রাত জেগেছেন, শুধু মহিলারা নন, মহিলা পুরুষ বাচ্চা সকলে জেগেছে, বহু কিছু আমরা দেখেছি। এরকম ঘটনা পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও কোনো জায়গায় মানে ইতিপূর্বে দেখা যায়নি। কিন্তু ফ্রুটফুল কিছুই হয়নি, ফাইনালি রেজাল্ট শূন্যই এসেছে। কারণ যেখানে বিচারটা হওয়ার ছিল সেখানে কোনো বিচার পাওয়া যায়নি, কারণ সিবিআইয়ের তদন্ত মনে করা হচ্ছে অসম্পূর্ণ। বিভিন্ন চ্যানেল থেকে যা জানতে পারছি অসম্পূর্ণ বলে প্রমাণিত। এবং এখন সবচেয়ে বড় কথা, সিবিআইয়েরই যে আইনজীবী রাহুল দাস তিনিই বলছেন, বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিচ্ছেন, সেখানে তিনি অনেক কিছুই মেনে নিচ্ছেন। যেরকম যে রাত্রিরে ঘটনা ঘটেছিল, যে 8 তারিখ মাঝরাত, ধরে নিচ্ছি 9 আগস্ট সকালবেলা 2024 সালের ব্যাপারটা লোকসমক্ষে চোখের সামনে এসেছিল। কথাটা হচ্ছে, এখন তিনি বলছেন, এই যে আইনজীবী সিবিআইয়ের, তিনি বলছেন যে এই বেশ কিছু ডাক্তারের নাম বলা হচ্ছে, 2 থেকে 3 জন, তারা কখন বলা হচ্ছে লন্ডন, নেপাল, এরকম নানান জায়গার নাম নেওয়া হচ্ছে, তারা পালিয়ে গিয়েছিলেন সেই রাত্রেই। 1 নম্বর প্রশ্ন, যেটা দর্শকরাও বুঝতে পেরেছেন, আমি আমার আগের ভিডিওতে উল্লেখ করেছি, আমার আগের 2টি ভিডিওতে, আপনারা দেখে নেবেন যারা দেখেননি, যে সেখানে আমি বলেছি যে যদি মানে রাজ্যের বাইরে নয়, মানে দেশের বাইরে যেতে হয় এবং সেই রাত্রিরেই তারা দেশ ছেড়েছিলেন বলে সিবিআইয়ের আইনজীবী জানাচ্ছেন, সেক্ষেত্রে ভিসা তো আগেই রেডি থাকার কথা, ভিসা ছাড়া তো বাইরের দেশে যাওয়া যাবে না। সেক্ষেত্রে আমার দর্শকরাও এটা বুঝেছেন যে হ্যাঁ, ভিসা নিশ্চয়ই রেডি ছিল। সেক্ষেত্রে তারা জানলো কী করে? এই প্রত্যেকটা লোক যারা জানা যাচ্ছে জড়িত, যাদের ফিরিয়ে আনার প্রসেস শুরু হয়েছে বলে তিনি জানাচ্ছেন, সংবাদ মাধ্যমকে জানাচ্ছেন, সেক্ষেত্রে এই যে তারা গেল কী করে? নিশ্চয়ই তারা ভিসা ছাড়া যায়নি, তার মানে তাদের পাসপোর্ট অ্যান্ড ভিসা রেডি ছিল এবং তারা জানতো তারা এইরকম একটি সাংঘাতিক নৃশংস ধর্ষণ এবং হত্যাকাণ্ড ঘটাবে, তারপরে তারা পাসপোর্ট ভিসা নিয়ে স্মুথলি মাখনের মধ্যে ছুরির মতন বেরিয়ে যাবে, তাই তো? এবং 7 মাস কেটে গেলেও সিবিআইয়ের আইনজীবী বলছেন তার মানে তারা সবটাই জানতে পেরেছিলেন, অথচ ফিরিয়ে আনার জন্য করেছেন কি? 7 মাস লেগে যায় কাউকে দেশে ফেরাতে? না, এতটা লম্বা সময় তো লাগার কথা না, এটা একটা শিশুও বুঝবে। তাহলে আসল ঘটনাটা কি? এইটা কিন্তু আমার প্রশ্ন নয়, এই প্রশ্নগুলি হয়তো সিবিআইকে হাইকোর্টের সামনে শুনানি যখন হবে উত্তর দিতে হবে। কারণ কেসটা যেহেতু কলকাতায় চলে এসেছে, অভয়ার বাবা মা প্রতিটা হিয়ারিংয়ে ডেফিনেটলি উপস্থিত থাকবেন এবং যে লয়াররা রয়েছেন তারা যথেষ্ট সক্ষম লয়ার, তাদের যথেষ্ট সুনাম রয়েছে এবং তারা জানেন কেসটা কত হাই প্রোফাইল এবং কতটা মানে সেন্সিটিভ ইস্যুটা। এবং এইবারে মানে আভি নেহি তো কভি নেহি, ব্যাপারটা অনেকটা এরকম। তো সেক্ষেত্রে আমি বলবো প্রত্যেকের পাখির চোখ কালকে থাকবে বিকেল 3:30 সময় কেসটা যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠবে, আমরা প্রত্যেকে পাখির চোখ রাখবো এবং আমরা জানি এই হিয়ারিংগুলো আপলোড হয়ে যায়, আমরা দেখতে পাবো, প্রত্যেকটাই ইউটিউবেই আসে এবং তার উপর ডেফিনেটলি আমি আমার বক্তব্য রাখবো, আশা করছি আগামীকাল রাত্রে দিতে পারবো। এবং আজকে এই ভিডিওটা আমি এই প্রসঙ্গগুলো তুলে শেষ করার চেষ্টা করছি, হয়তো আমি কিছু পয়েন্ট মিস করে গেছি, আপনাদের মনে পড়লে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে মনে করিয়ে দেবেন। আমি আগামীকাল যখন বিশ্লেষণ করব যে হিয়ারিংয়ে কি হলো না হলো, কি প্রশ্ন রাখা হলো, এই ধরনের প্রশ্নগুলো রাখা হতে পারে বলে আমার মনে হয়। যেরকম অনেক ছোট ছোট ব্যাপার আছে সেমিনার হল সম্পর্কিত, তারপরে আরও কিছু আছে, যেমন সেই রাত্রে যারা ডিনার করেছিল অভয়ার সঙ্গে, যে ডাক্তাররা ডিউটি রোস্টারে যাদের নাম ছিল, তারা যারা আরও 4 জন সঙ্গে ডিনার করেছিল, তারা কারা? আমরা আজও তাদের নাম জানতে পারিনি কেন? তারা কি এমন হাই প্রোফাইল ব্যক্তি? তারা কি আদৌ ওই হসপিটালেই এখনও রয়েছেন? তারা কি ডিউটি করে যাচ্ছেন? আমরা কিন্তু কিছুই জানতে পারিনি। তারা কি রাত জেগেছিলেন? তাদের নাম কেন সামনে এলো না? কেন এলো না? তাদের জেরা করা হয়েছে? আমরা যতদূর জানি করা হয়নি, আমরা প্রত্যেকেই জানি। করা হলে নামগুলো সামনে আসতো, আমরা জানতে পারতাম। এবং যদি জেরা করা হয়ে থাকে হয়তো 2-1 জনকে করা হয়েছে, কি জানা গেছে কিছুই জানানো হয়নি। পাবলিকের তো জানার অধিকার আছে, তাই না? পুরো ব্যাপারটা যখন পাবলিকের সামনে, তখন পাবলিকেরও জানার অধিকার আছে। অথচ তদন্তের নামে প্রহসন হলো, একজন মানুষকে দোষী সাব্যস্ত করে দেওয়া হলো। যে বিষয়গুলো অনেক ছোট ছোট বিষয় আছে, যেমন যে টাইমটা, যে ডিউরেশনটা সঞ্জয় রায়কে দেখা গেছে সিসিটিভি ক্যামেরায় এবং তাকে যে জায়গাটায় দেখা যাচ্ছে, হ্যাঁ, যে ট্রমা কেয়ার ইউনিটে তাকে দেখা যাচ্ছে, সেই ট্রমা কেয়ারের যিনি দায়িত্বে ছিলেন, নিরাপত্তার দায়িত্বে, সেই নিরাপত্তা রক্ষীর সেদিন বয়ান নেওয়া হয়েছে। তিনি গেছিলেন সিজিও কমপ্লেক্সে এবং তিনি যখন বেরিয়ে আসছেন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন যে কজন ছিল বা এই ধরনের কিছু, তিনি বলছেন আরও 5-6 জন ছিল বলে তারপরে তিনি বুঝেছেন কিছু মুখ দিয়ে বেরিয়ে গেছে, তিনি আর কিছু বলতে চাননি এবং ওখানেই ব্যাপারটা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের নলেজে এটা আসে যে অনেকে ছিল, এটাই বলা হচ্ছে। কারণ ট্রমা কেয়ারে আমরা এতদিন পর্যন্ত জেনেছি যে একজনকেই দেখা গিয়েছে। এবং এই প্রসঙ্গে আরও আমার যেটা মনে পড়ছে আমি বলছি, যে সিসি ক্যামেরায়
68 জনকে চলাচল করতে দেখা গিয়েছিল সেদিন। সেই 68 জনের মধ্যে খুব আশ্চর্যজনকভাবে সিবিআই তার রিপোর্টে লিখেছে, তদন্তের রিপোর্টে তারা যে চার্জশিট দিয়েছে বা যাই দিয়েছে, সেখানে তারা লিখেছে যে 68 জনের মধ্যে একজনকেই চিহ্নিত করা গিয়েছে এবং তার নাম সঞ্জয় রায়। খুব আশ্চর্যজনকভাবে তাকে কিন্তু ভোর 4টে নাগাদ ডেকে আনা হয়েছিল বলেই জানা যাচ্ছে। অথচ এই 67 জনকে কেন চিহ্নিত করা যায়নি এই প্রশ্নের সম্মুখে তাদের এতদিন পড়তে হয়নি সামহাউ। কিন্তু এখন মনে করা হচ্ছে যে এই যে আবার হিয়ারিংটা কালকে শুরু হবে, মানে সেকেন্ড হিয়ারিং হবে, বলা যায় না, তাদের এই প্রশ্নটাও নিশ্চয়ই তাদের সামনে রাখা হবে। এই ধরনের ছোট ছোট অনেক বিষয় আছে। যেমন ডিনার করা হয়েছিল যে পাত্রগুলিতে, যে বাটিগুলোতে, কারণ এই সুইগি জোম্যাটো এই টাইপের জায়গা থেকে খাবারগুলো আসে, সেই সব লোকেরা দিয়ে যায়। তো তাদের যে বাটিগুলোতে তারা দেয়, যে কোম্পানিরই খাবার নেওয়া হোক, যেখান থেকেই নেওয়া হোক, তো সেই সব যে বাটি দেওয়া হয় সেই বাটিগুলো কোথায় গেল? এগুলো তো এভিডেন্স, কারণ সেখানে মুখে লালা লেগে আছে, হাতের ছাপ থাকবে, অনেক কিছু, এগুলো তো এভিডেন্স। সেগুলো কি গায়েব হয়ে গেল? বাটিগুলো কি হাওয়ায় মিশে গেল? সেগুলো কেন সিবিআই জিজ্ঞাসা করেনি? তারা কি জিজ্ঞাসা করেনি? তারা কি এটা নিয়ে তদন্ত করেনি, না তারা তদন্ত করেছে? যদি তদন্ত করে থাকে তাহলে তো একটা রিপোর্ট আসবে, তার রিপোর্টটা কোথায়? এগুলো কিন্তু তাদের কাছে কেস ডায়েরির মধ্যে অতি অবশ্যই জানতে চাওয়া হবে। এবং এরকম অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলোর উত্তর কিন্তু সন্তোষজনক উত্তর সিবিআইকে এবার হাইকোর্টের সামনে রাখতে হবে। এবং সবচেয়ে বড় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যদি উত্তরটা সন্তোষজনক না হয় কোনো প্রশ্নের, তাহলে ফার্দার তাদেরকে আরও যেটা মুখে পড়তে হবে যে এটা কেন করা হয়নি, কেন করেননি, এত সময় পেয়েছেন, এটা কেন ইনকমপ্লিট, সেটা কেন ইনকমপ্লিট। অতি অবশ্যই তাদের যে নেগলিজেন্সি, যে গাফিলতি, এটা কিন্তু অলরেডি মানুষ বুঝতে শুরু করেছে। এটা কি তারা হাইকোর্টের সামনে প্রমাণ করতে পারবেন যে না, তারা কোনো গাফিলতি করেননি, তদন্ত পূর্ণাঙ্গ হয়েছে, তারা সঠিক তদন্ত করেছেন, তাদের মনে হয়নি যেটা একজনের বেশি কেউ করতে পারে, পুরো ঘটনাটা একজন করেছে? এবং সবচেয়ে বড় যে কথাটা, সেটা হচ্ছে ময়না তদন্ত কেন সন্ধ্যে 6টার পর করা হয়েছিল? আরও বড় প্রশ্ন যে কেন ডেথ সার্টিফিকেট ছাড়া এইভাবে শ্মশানে দুটো ডেড বডি টপকে খুব তড়িঘড়ি করে গ্রিন করিডোর করে নিয়ে গিয়ে, বাবা মার ছিল না তবুও জবরদস্তি করে, বাবা মা চায়নি, তারা চেয়েছিলেন ফার্দার ময়নাতদন্ত করা হোক, এবং আমরা জানি অনেকেই গাড়ি আটকেছিলেন ইত্যাদি, তারপরেও জোর জবরদস্তি মোটামুটি পুলিশ পাহারায় বডিটা জ্বালিয়ে দেওয়া হয়। এই রকম একটা হাই প্রোফাইল কেস হতে চলেছে বুঝতে পেরেই কি সেটা করা হয়? এই প্রশ্নগুলো কিন্তু এবার উঠতে চলেছে হাইকোর্টে। এই প্রশ্নগুলির সম্মুখীন কিন্তু সিবিআইকে হতে হবে। তারা যে একজনকে দোষী সাব্যস্ত করে দিয়ে ছাড় পেয়ে গেল, সেটা আর হলো না। হয়তো হয়ে যেত, কিন্তু হলো না। তো দেখা যাক আগামীকাল কি হয় কোর্টে। আমাদের সবার পাখির চোখ থাকবে। আপনারা আমার ভিডিওর দিকে অতি অবশ্যই নজর রাখুন, আর এই ভিডিওগুলো অতি অবশ্য করেই শেয়ার করুন, কারণ আমাদের সামাজিক স্বার্থে, আমাদের মেয়েদের নিরাপত্তার স্বার্থে সব কিছু জানা প্রয়োজন, এবং আপনাদের জানকারি, যেটাকে বলে আপনাদের নলেজে আনার জন্যই ভিডিওগুলো বানানো। তো যাই হোক, ভিডিও নিশ্চয়ই আপনাদের ঠিকঠাক লেগেছে। যদি মনে হয়, অবশ্যই ঠিকঠাক মনে হলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে নিজেদের মতামত কমেন্ট বক্সে আমার সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবেন। বিশেষ কারুর নাম, যেরকম বড় বড় হোমরা, চোমরা ইত্যাদিদের নাম প্লিজ নেবেন না। আমি তাহলে আপনাদেরকে রিয়াক্ট করতে পারবো না বা আনসার দিতে পারবো না, বুঝতেই পারছেন, সঙ্গত কারণে। প্রত্যেকেরই নিজের চ্যানেলের এবং নিজের একটা ভাবতেই হয়। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি আমি কি বলতে চাইছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন আসি তাহলে, নমস্কার।